বিয়ের আসরে বরকনে বসে আছে। বরের মোবাইলে একটা কল আসলো। খুশি মনে মোবাইলটা রিসিভ করতেই অপর প্রান্তের একটা কথা শুনেই বর চমকে উঠে দাঁড়িয়ে গেল। উপস্থিত সবাই চমকে উঠে দাঁড়িয়ে গেল। আপনি কে? এসব আপনি কি বলছেন? অপর প্রান্ত থেকে বলল, বুঝলেন ভাইয়া, আপনার হবু বউয়ের সাথে আমি শারীরিক সম্পর্ক করেছি। আপনার হবু বউয়ের দুই স্তনের মাঝে একটা তিল আছে, খুবই আকর্ষণীয়। আপনি খুব ভাগ্যবান, এমন একটা বউ পাবেন। বিয়ের ঠিক আগ মুহূর্তে অপরিচিত একজনের মুখে এমন কথা শুনে পাত্র সিয়ামের অবস্থা কি সেটা তো বুঝতেই পারছেন। কোন রকমে বলল, মানে আপনি এত কিছু কিভাবে জানেন? জানি আরো অনেক কিছুই জানি, সেসব পরে বলবো। তবে মেয়ে খুবই ভালো, দেখতে শুনতে সব দিক দিয়ে মাশাআল্লাহ। বিয়ে করলে সুখী হবেন। আমার কথা শুনে এভাবে উত্তেজিত হয়ে দাঁড়িয়ে থাকবেন না, আপনি বসুন, বিয়ের কাজটা সম্পূর্ণ করুন বলে কলটা কেটে দিল। সিয়াম কান থেকে মোবাইলটা নামিয়ে আবার ওই নাম্বারে ডায়াল করলো, কিন্তু মুহূর্তের মধ্যেই নাম্বারটি বন্ধ করে দিল সে। আমার বাবা বলল, কি হয়েছে, তোকে কে ফোন করেছে? আব্বু, আমি একটু মুনমুনের সাথে কথা বলতে চাচ্ছি। বল, এখানে বল। এখানে না, একটু একান্তে কথা বলতে চাইছি। মুনমুনের মা তাহমিনা বেগম বলল, বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হোক, তারপর কথা বল। আমি আগেই কথা বলতে চাইছি। ঠিক আছে, তোমরা বারান্দায় যাও, গিয়ে কথা বলো। সিয়াম ড্রয়িং রুম থেকে সোজা বের হয়ে গেল। মুনমুনও পেছন পেছন বের হয়ে গেল। বিয়েতে উপস্থিত সবাই একজন আরেকজনের দিকে তাকাচ্ছে। সবাই কিছুটা টেনশনে পড়ে গেল। বারান্দায় জানালার পাশে দাঁড়িয়ে সিয়াম পায়চারি করছে। সিয়ামের অস্থিরতা দেখে মুনমুন বলল, আপনাকে কে ফোন করেছিল? আপনাকে এমন অস্থির লাগছে কেন? মুনমুন, তোমার বুকের উপর কি একটা তিল আছে? মুনমুন অবাক হয়ে বলল, সরি, আমি বুঝতে পারলাম না, আপনি কি বললেন? আমি জানতে চাইছি তোমার বুকের ঠিক মাঝখানে কি একটা তিল আছে? মুনমুন অবাক হয়ে বলল, এটা কি ধরনের প্রশ্ন? আমি যেটা জানতে চাইছি সেটা বলো। তোমার বুকের মাঝ বরাবর কি একটা তিল আছে? আপনাকে প্রথম থেকে দেখে তো আমার অস্বাভাবিক মনে হয়নি, তাহলে আপনি এখন এমন অবান্তর প্রশ্ন কেন করছেন? মুনমুন, তুমি বিয়ের আগে তুমি শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছ, তোমার বুকের উপর একটা তিল আছে, আমি সেটা দেখতে চাই, আমাকে তিলটা দেখতে দাও। সিয়ামের মুখে এমন কথা শুনে মুনমুনের মাথা মেজাজ গরম হয়ে গেল। রাগে ফুসফুস করতে লাগলো। অগ্নি চোখে সিয়ামের দিকে তাকিয়ে কিছু না বলে হনহন করে বাসার ভেতরে চলে গেল। সিয়াম তার প্রশ্নের উত্তর না পেয়ে তার মধ্যে আরো অস্থিরতা কাজ করছে। ড্রয়িং রুমের সামনে এসে মুনমুন তার মাকে আম্মা আম্মা বলে ডাক দিতে লাগলো। কয়েকবার ডাক দেওয়ার পর মুনমুনের মা ড্রয়িং রুম থেকে বের হয়ে এসে বলল, কি হয়েছে, তুই এখানে দাঁড়িয়ে ডাকছিস কেন? মা, আমি এই অভদ্র ছেলেকে বিয়ে করব না। তুই এসব কি বলছিস? তোর মাথায় কি সমস্যা হয়েছে? মা, আমার মাথায় কোনো সমস্যা হয়নি, ওই চরিত্রহীন লোকটাকে আমি বিয়ে করতে পারবো না। কেন, কি করেছে তোর সাথে? ওই বেয়াদব লোক আমার বুকের উপর একটা তিল আছে কিনা সেটা দেখতে চাইছে। তাহমিনা বেগম অবাক হয়ে বলল, আমি ওর সম্পর্কে খোঁজ খবর নিয়ে জেনেছি। সিয়াম তো এমন ছেলে না, তাহলে তোর সাথে এমন কথা বললো কেন? মা, কেমন ছেলে সেটা মুখ দেখে বোঝা যায় না, ব্যবহারে বুঝতে হয়। তুমি কি আমার কথা বিশ্বাস করছো না? ও বলছে আমি বিয়ের আগে কার সাথে নাকি শারীরিক সম্পর্ক করেছি, আমার বুকের উপর একটা তিল আছে, সেই তিলটা দেখতে চাইছে। এটা তো চরম বেয়াদবি, এটা তো মেনে নেওয়া সম্ভব নয়। তুমি মানবে না কি করবে সেটা তোমার ব্যাপার, আমি ওই ছেলেকে বিয়ে করব না বলেই মুনমুন বাসার ভেতরে চলে গেল। তাহমিনা বেগম রাগান্বিত হয়ে ড্রয়িং রুমের ভেতরে প্রবেশ করলো। সিয়ামের বাবা আজমল আলী বলল, কি ব্যাপার, বরকনে কোথায়? সবাই বসে আছে, তাড়াতাড়ি বিয়ের অনুষ্ঠানের কথা শেষ করি, এ বিয়ে হবে না। আজমল আলী চমকে উঠে বলল, আপনি এসব কি বলছেন? কেন বিয়ে হবে না? আমি আমার মেয়েকে প্রয়োজনে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিব, তবু আপনার ছেলের সাথে আমি আমার মেয়েকে বিয়ে দিব না। আপনি এসব কি বলছেন? আমার ছেলে কি করেছে? কেন ওর সাথে মেয়ে বিয়ে দিবেন না? কারণ আপনার ছেলে চরিত্রহীন। অসম্ভব, আমি একথা কোনোদিনও বিশ্বাস করি না, যেটা সত্য সেটাই বলেছি, আপনার ছেলে চরিত্রহীন। এমন সময় সিয়াম বিয়ের আসরে প্রবেশ করে বলল, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবেন না, আপনার মেয়ের চরিত্র খারাপ, সেটা লুকিয়ে আমার সাথে বিয়ে দিতে চেয়েছিলেন, এখন যখন সেটা আমি জেনে গেছি তখন উল্টো আমার চরিত্র নিয়ে কথা বলছে। তোমার এত বড় সাহস, তুমি আমার মেয়ের চরিত্র নিয়ে কথা বলছো? আপনার কি করে সাহস হয় আমার ছেলের চরিত্র নিয়ে কথা বলতে? আব্বু, এদের সাথে কথা বলে লাভ নেই, চলো বাড়িতে চলো। যান যান, আপনাদের এখনো এখানে দাঁড়িয়ে থাকতে কে বলেছে? এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যান। আজমল আলী রাগে ফোঁসফোঁস করতে করতে বলল, আপনার এই অপমানের কথা মনে রাখলাম, চল সিয়াম বলেই সিয়ামের হাত ধরে হনহন করে বাসা থেকে বের হয়ে গেল। বিছানার কোণে বসে মুনমুন কান্না করছে আর ভাবছে কেন তার সাথে এমন হলো। এমন সময় মুনমুনের মোবাইলের রিংটোন বেঁচে উঠল। ড্রেসিং টেবিলের উপর থেকে মোবাইলটা হাতে নিয়ে কল রিসিভ করে কানে ধরতেই অপর প্রান্ত থেকে হাসির শব্দ ভেসে আসলো। কে আপনি? হাসতে হাসতে লোকটি বলল, আমি সজীব। আমাকে তুমি চিনতে পারছো না? সজীব? হ্যাঁ, আমি তোমার ভালোবাসার মানুষ সজীব। তোকে আমি ঘৃণা করি, তুই কোনোদিন আমার ভালোবাসার মানুষ হতে পারিস না। আহা, ঘৃণা তো
করবেই, কারণ আমি ঘৃণা করার মতো একটা কাজ করেছি, কিন্তু আমি তোমার কাছে ক্ষমা চেয়েছিলাম, তুমি আমাকে ক্ষমা করনি, দূর দূর করে দূরে সরিয়ে দিয়েছো। আজ তোমার বিয়ের দিন ছিল, আমার মনে হয় তুমি কান্না করছো। তা কান্না করছো কেন জানেমান? তুই কেন ফোন করেছিস সেটা বল। আজকে আমাকে তুমি বিয়ে করতে, কিন্তু তোমার বিয়েটা আজ হলো না। সেই খুশির খবরটা জানতেই তোমাকে ফোন করেছি। তুই কিভাবে জানলি আমার বিয়েটা হলো না? কারণ আমিই তো সিয়ামকে বলেছি তোমার বুকের উপর একটা তিল আছে, আর সিয়াম তোমার তিলটা দেখার জন্য অস্থির হয়ে গিয়েছিল, তাই তো? কথাটি শুনে মুনমুন বসা থেকে দাঁড়িয়ে গেল। সে বুঝতে পারলো আজ যত ঘটনা ঘটেছে এর পেছনে একমাত্র দায়ী হচ্ছে সজীব। মুনমুন সজীবকে গালি দিয়ে বলল, জানোয়ারের বাচ্চা, তুই এমন জঘন্য কাজটা করতে পারলি? সজীব শুধু হাহা করে হাসছে। মুনমুন কলটা কেটে দিয়ে অ্যাকোরিয়ামের সামনে দৌড়ে এসে তার মাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, মা, আমার সর্বনাশ হয়ে গেছে। তাহমিনা বেগম অবাক হয়ে বলল, কি সর্বনাশ হয়েছে মা? মুনমুন কান্না করতে করতে তার মাকে সব ঘটনা খুলে বলল। তাহমিনা বেগম অনুতপ্ত হয়ে বলল, আসলে আমরা দুপক্ষই কানে হাত না দিয়ে চিলের পেছনে ছুটেছি। অনেক বড় ভুল হয়ে গেল মা। এখন কি করব সেটাই তো মাথায় ধরছে না। মান সম্মান বলে আর কিছু থাকলো না। আমি ভাবতেও পারিনি ওই জানোয়ার আমার এত বড় ক্ষতিটা করবে। কিন্তু বিশ্বাস করো মা, ও যা বলেছে সব মিথ্যা বলেছে। আমি তোর কথা বিশ্বাস করি, কিন্তু সিয়াম আর সিয়ামের বাবাকে কি করে বিশ্বাস করাবো? মা মেয়ে দুজনেই টেনশনে পড়ে গেল। রাত 10টা বাজে। তন্নি সিয়ামের রুমে ঢুকে দেখলো সিয়াম বিছানায় হেলান দিয়ে কি যেন ভাবছে। বিছানার কাছে গিয়ে দাঁড়িয়ে বলল, ভাইয়া খেতে আয়, আমার খেতে ইচ্ছা করছে না, তুই আর বাবা খেয়ে নে। সিয়ামের কাঁধের উপর হাত রেখে বলল, মন খারাপ করে বসে থাকলে কি পেট ভরবে? তুই যা তো, আমাকে একটু একা থাকতে দে। ভাইয়া, আমি তোর মনের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু মন খারাপ করে কোনো লাভ নেই। যা ভাগ্যে ছিল তাই হয়েছে। তবে আমার কেন জানি মনে হয় তোদের এই ব্যাপারটার মধ্যে তৃতীয় পক্ষ কোনো সুযোগটা নিচ্ছে না তো। তুই এর মধ্যে তৃতীয় পক্ষ পেলি কোথায়? ভাইয়া, তোকে যে লোকটা কল করেছিল সেও তো তৃতীয় পক্ষ হতে পারে। সেও তোকে মিথ্যা কথা বলতে পারে। তাকে আবার কল দে, তার নাম্বার বন্ধ। নাম্বার বন্ধ থাকলে আর কি করবি? তাড়াতাড়ি খেতে আয়। বলেই তন্নি রুম থেকে বের হয়ে গেল। সিয়াম মনে মনে ভাবলো, তন্নি যে কথাটি বলল কথাটি কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। আনমনা হয়ে সোফার একটা কোণে বসে আছে মুনমুন। তাহমিনা বেগম ড্রয়িং রুমে প্রবেশ করতেই মেয়ের এমন ভেঙে পড়া দেখে তার কাছে ভীষণ কষ্ট লাগলো। একটা দীর্ঘশ্বাস ছেড়ে ড্রয়িং রুমের ভেতরে প্রবেশ করলো। মুনমুনের পাশে বসে মাথায় হাত দিতেই মুনমুনের যেন হুঁশ ফিরল। মাথায় হাত বুলিয়ে বলল, তোর কষ্টটা আমি বুঝতে পারছি। আমি তোর কষ্টটা সহ্য করতে পারছি না। জানি আমিও একটু অতিরিক্ত করে ফেলেছি। চল সিয়ামের বাড়িতে যাব। সিয়ামকে ওর বাবাকে বুঝিয়ে বলবো মা চরম অপমান করবে। শুধু শুধু ওদের কাছে গিয়ে লাভ নেই। লাভ লসের হিসাব পরে করা যাবে। অপমান করলে অপমানিত হব, তবু তোর এই ভেঙে পড়াটা আমি সহ্য করতে পারবো না। চল মা। বর্ষা থেকে উঠে মামে বাসা থেকে বের হয়ে গেল। আমি সেদিন আপনাকে বলেছিলাম, আপনার অপমানের কথা মনে রাখলাম। আজ কোন সাহসে আপনি আমার বাড়িতে এসেছেন? আপনার কাছে অপমানিত হতে এসেছি। মানে? বাবা, মানেটা খুবই সোজা। তোমরা আর আমরা দুপক্ষই কানে হাত না দিয়ে চিলের পেছনে ছুটেছি। আসলে যে ছেলে তোমাকে ফোন করে মুনমুন সম্পর্কে বাজে কথা বলেছে, ওই ছেলেটা আসলে মুনমুনকে ভালোবাসতো, কিন্তু মুনমুন ওকে ভালোবাসতো না। একটা বাজে চরিত্রের ছেলে। ও তোমার কাছে মুনমুনের নামে বাজে মন্তব্য করেছে, আর তুমি তা বিশ্বাস করেছো। আমি এ কথা বিশ্বাস করি না। মুনমুন বলল, আমি আমার মায়ের কসম খেয়ে বলতে পারি সজীব আপনার কাছে যা বলেছে সব মিথ্যা বানোয়াট। যদি মিথ্যা বানোয়াট হয় তাহলে তুমি আমার শর্তে রাজি হলে না কেন? 4 কলেমা পড়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে আপনি আমার কাছে পরপুরুষ, আর আমি একজন পরপুরুষকে আমার স্পর্শকাতর জায়গাটা দেখাতে পারি না। আজমল আলী বলল, তোমার কথা আমি বিশ্বাস করলাম। সিয়াম বলল, এখনো আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে বাবা। এমন সময় মুনমুনের মোবাইলের রিংটোন বেজে উঠল। মুনমুন কলটা রিসিভ করে বলল, জানোয়ারের বাচ্চা, তুই আবার কেন কল করেছিস? অপর প্রান্ত থেকে একজন পুলিশ অফিসার বলে উঠল, আমি পুলিশ অফিসার রেজাউল বলছি। আপনি যাকে গালাগাল করছেন এই ব্যক্তি আপনার কি হয়? মুনমুন চমকে উঠে বলল, ও আমার কিছুই হয় না। না, ওর সেভ করা নাম্বারে 10টা ডায়াল করা নাম্বারের মধ্যে আপনার নাম্বারটা পেলাম, তাই আপনাকে কল করলাম। এই ব্যক্তি ঘন্টাখানেক আগে কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। পুলিশ অফিসারের মুখে এমন কথা শুনে মুনমুন যেন নিস্তব্ধ হয়ে গেল। মুনমুনের মা জানতে চাইল, কি হয়েছে মা? সজীব রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। পাপ বাপকেও ছাড়ে না। প্রিয় ভিউয়ার্স, আজমল আলী যে কথাটি বলল, এই প্রবাদটিকে আপনাদের বিশ্বাস হয় আপনি কারো জন্য গর্ত করছেন, সেই গর্তে হয়তো আপনাকেও পড়তে হতে পারে। আমরা সবাই জানি নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, তাই কারো ক্ষতি করার আগে নিজের ক্ষতি হতে পারে সেটা একবার ভেবে দেখুন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গল্পটির রচনা ও পরিচালনায় ফেরদৌস অপু। ধন্যবাদ।